সুরভি দেবীর ছোট বৌমা অনু 6 মাসের গর্ভবতী ছিল। একদিন সে ঝাঁটা দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছিল। এমন সময় সুরভি দেবীর বড় বৌমা রিনা সেখানে এসে বলে, এ কি, তুমি ঘর ঝাড়ু দিচ্ছ? তোমাকে রে ডাক্তার ঝুঁকে কোনো রকমের কাজ করতে বারণ করেছে। এখন কোনো সমস্যা হলে কি হবে বলো তো? দিদি, তুমি আর মা সারাদিন কাজকর্ম করছো, তাছাড়া তোমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে রয়েছে, তাদের এত কাজ, তুমি একা এত কি করে পারবে? আমি যদি একটু ঝাঁটা দিয়ে দিই তাতে কি এমন হয়ে যাবে? দেখো অনু, তোমার শরীর এমনিতেই দুর্বল, তাছাড়া ভালো মন্দ খাওয়া দাওয়া হয় না। এই অবস্থায় এত পরিশ্রম করলে কি করে চলবে বলো? তুমি বরং একটু বাইরে গিয়ে রোদে বসো। অনেকদিন পর মিষ্টি রোদ বেরিয়েছে। এত ঠান্ডাতে খুব কমই দিনই এত সুন্দর রোদ বেরোয়। দাও, ঝাঁটাটা আমার হাতে দাও, আমি বাড়ি ঝাঁটা দিয়ে দিচ্ছি। তখন তারা এভাবেই কথা বলছিল। তখন সেখানে সুরভি দেবী আসেন এবং বলেন, আরে দু যা মিলে কি এত বকবক করছো? আমাকে একটু বলো। দেখুন না মা, দিদি আমাকে কিছুই করতে দিচ্ছে না। আমি সামান্য ঘরটা ঝাঁটা দিতে গিয়েছিলাম, আর দিদি আমার হাত থেকে সেই ঝাঁটাটা নিয়ে নিল। বড় বৌমা তো ঠিকই বলেছে ছোট বৌমা, তুমি গর্ভবতী, তার উপরে তুমি সারাদিন আমার সঙ্গে জঙ্গলে গিয়ে কাঠ কাটো, কাঠের খেলনা তৈরি করো, আর সেই খেলনা বাজারে বিক্রি করতে নিয়ে যাও। এত পরিশ্রমের পর আবার ঘরের কাজ করলে তোমার তো শরীর খারাপ হয়ে যাবে বৌমা। দেখলে তো, আমি এটাই বলছিলাম। যাও, এবার গিয়ে একটু রোদে বসো তো দেখি। এমন সময় রিনার 2 ছেলে মেয়ে পাখি ও পলাশ সেখানে আসে এবং সুরভি দেবীকে বলে, ঠাম্মা, আজ আমাদের একটু মাংস রান্না করবে? অনেকদিন হলো মাংস খাইনি। রোজ রোজ এই আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগে না। এভাবে বলতে নেই মা, ঠাম্মা এখন অত টাকা কোথায় পাবে? আর মাংসের যা দাম, একদিন মাংসের টাকায় 1 সপ্তাহে আমাদের ডাল ভাত খাওয়া হবে। ও মা, তুমি আবার সেই হিসাব করতে বসলে? মানুষের কি একদিনও মাছ মাংস খেতে নেই? যখনই তোমাদেরকে মাংসের কথা বলি, তোমরা কিছু না কিছু বলে এড়িয়ে যাও। আজ যদি মাংস না হয় তাহলে আমি ভাতই খাবো না, এই আমি বলে দিলাম। পাখির কথায় রিনা রেগে গিয়ে তার গালে এক চড় বসিয়ে দেয়। মার খেয়ে পাখি কান্না আরম্ভ করে। তখন অনু বলে, এ কি দিদি, তুমি ওদেরকে এভাবে মারছো কেন? ওরা তো ছোট বাচ্চা, ওরা কি আর এত কিছু সব বোঝে? বৌমা, ওদের মেরে কি হবে বলো? যাদের জ্ঞান শিক্ষা হওয়া দরকার তারা তো কোনো ধান্দাতেই নেই। নিজেরা নিজেদের মতো খাচ্ছে দাচ্ছে, আর ঘরে ছোট ছোট বাচ্চা বউরা কষ্টে দিন কাটাচ্ছে। এরপর অনু বাচ্চা দুটিকে নিয়ে বাইরে চলে যায়। অনেক কপাল করে তোমাদের মতো দুটো বৌমা পেয়েছি, কিন্তু আমার তো মনে হয় আমি তোমাদের সঙ্গে আমার ছেলেদের বিয়ে দিয়ে খুব বড় ভুল করেছি, তোমাদের সাথে অন্যায় করেছি। এভাবে বলবেন না মা, আপনি কোনো অন্যায় করেননি। আমাদের ভাগ্যটাই খারাপ, আর সেটাই আমাদের ভোগ করতে হচ্ছে, এতে আপনার কোনো দোষ নেই। আসলে সুরভি দেবীর 2 ছেলে মলয় ও প্রভাস জুয়াখোর ছিল। তারা সারাদিন গ্রামে জুয়া খেলতো এবং সন্ধ্যাবেলায় মদ খেয়ে মাতলামি করতে করতে বাড়ি ফিরত। বাড়িতে এসে তারা তাদের বউয়েদেরকে মারধর করে এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে চলে যেত। সবাই মিলে তাদেরকে অনেক বোঝানো সত্ত্বেও তারা শুধরায়নি। পরের দিন সকাল হলে সুরভি দেবী এবং অনু দুজনে মিলে প্রতিদিনের মতো হাটে তাদের তৈরি কাঠের খেলনা বিক্রি করতে বসে। সুরভি দেবী হেঁকে বলে, খেলনা নিয়ে যাও, খেলনা, কাঠের তৈরি খেলনা, কাঠের পুতুল আছে, কাঠের ঘোড়া, কাঠের হাতি, কাঠের রাজা রানী, এছাড়াও পাবে হাতা, খুন্তি, কাঠের পিঠে বেলুন। দাদা দিদিরা, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? একটু এগিয়ে আসুন, দেখে যান মজবুত মজবুত কাঠের খেলনা, ঘরের সরঞ্জাম। দেখলেই যে কিনতে হবে এমন কোনো বাধা নেই। চটপট আসুন, ঝটপট নিয়ে যান। দিদি, এই কাঠের গাড়িগুলোর দাম কত? মাত্র 30 টাকা দাদা। এই গাড়িটা বাড়িতে নিয়ে যান, 1 বছরের গ্যারেন্টি আছে, একটুও ভাঙবে না। খুব মজবুত কাঠ দিয়ে তৈরি। ঠিক আছে, আমাকে আগে দুটো গাড়ি দিয়ে দিন। দিদি ভাই, আমাকে দুটো হাতা আর একটা খুন্তি দিন তো। আগের বার আপনার এখান থেকে হাতা খুন্তি নিয়ে গিয়েছিলাম, আমার বোনের ওগুলো খুব পছন্দ হয়েছে, তাই আবার আমি নিতে এলাম। হ্যাঁ দিচ্ছি। দিদি ভাই, এই নিন, আপনার 60 টাকা হয়েছে। এভাবে সেদিন তাদের মোটামুটি বিক্রি হয়। সুরভি দেবী অনুকে বলেন, বৌমা, ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে, সন্ধে হয়ে এসেছে, চলো তাড়াতাড়ি এবার সব গুছিয়ে টুছিয়ে বাড়ির দিকে রওনা দিই। হ্যাঁ বা, চলুন, এখন আর খদ্দের আসবে বলে মনেও হচ্ছে না। আর তাছাড়া আমার শরীরটা না একটু খারাপও লাগছে, কেমন জ্বর জ্বর লাগছে। এরপর সুরভি এবং অনু সবকিছু খেলনা একটি ঝুড়িতে গুছিয়ে নেয়
এরপর যেতে যেতে সুরভি দেবী বলেন, বৌমা, আজকে আমাদের মোটামুটি ভালোই বিক্রি হয়েছে, 500 টাকার মতো রোজগার হয়েছে। আমি ভাবছি কি কালকে বাজার থেকে একটু মাংস কিনে বেশ ভালো করে রান্না করে বাচ্চাগুলোকে খাওয়াবো। হ্যাঁ মা, আমিও এটাই ভাবছিলাম। ওরা একটু মাংস খাবার জন্য কাল দিদির হাত থেকে মার খেয়েছে, রাতে ভাত পর্যন্ত খায়নি। কাল ছেলে দুটো একটু ভালো করে ভাত খেতে পাবে। এদিকে বাড়িতে রিনা একা ছিল। এমন সময় মলয় ও প্রভা সেখানে আসে ও বলে, এই টাকা পয়সাগুলো কোথায় রেখেছিস? আমাদেরকে টাকাগুলো দে। আমার কাছে কোনো টাকা নেই। তোমাদের লজ্জা করে না? তোমরা বাড়ির মেয়েদের কাছ থেকে টাকা চাও আর সেই টাকা দিয়ে জুয়া খেলো, মদ খাও। এদিকে বাচ্চাগুলো না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, সেদিকে কি তোমাদের কোনো জ্ঞান নেই? একদম চুপ কর, জ্ঞান একদম দিবি না। চুপচাপ টাকাগুলো বের কর। তোরা এত কাঠের খেলনা তৈরি করে বিক্রি করছিস, আর টাকাগুলো কোথায় রেখেছিস? এই তাড়াতাড়ি বের কর, নাহলে মেয়ের দাঁত কাওয়াড়ি ভেঙে ফেলবো। এমন সময় সুরভি দেবী সেখানে এসে উপস্থিত হন এবং বলেন, ছি 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 ছি, মলয়, তোর লজ্জা করে না? তোর দুটো বাচ্চা, তাদের পড়াশোনা, খাওয়া দাওয়া এসব কোথা থেকে হবে? কোনো ধারণা আছে তোর? টাকা পয়সা ইনকাম করার তো কোনো ইচ্ছাই নেই দেখছি তোদের। আর প্রভাস, তোর বউ 6 মাসের গর্ভবতী। দিনকে দিন ও শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। ওকে একটু ভালো করে ডাক্তার দেখানো নেই, ভালো মন্দ খাওয়া দাওয়া করানো নেই। তোরা কি মানুষ না জানোয়ার রে? চুপ করো মা, নিজে তো বাড়িতে বসে বসে আরাম করে ঘুমাচ্ছ আর খাচ্ছ, তারপর আবার বড় বড় কথা। বক বক করলে সবাইকে এক ধার দিয়ে ঠেঙাবো। এই বলে দুই ভাই তার মাকে ধাক্কা দিয়ে তার টাকার পুঁটলি ছিনতাই করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ধাক্কা খেয়ে সুরভি দেবী মেঝেতে পড়ে যান এবং তার মাথায় চোট লাগে। এমন সময় তার দুই বৌমারা তাকে ধরাধরি করে তোলে এবং তার ক্ষত স্থান বেঁধে দেয়। কাঁদতে কাঁদতে সুরভি দেবী বলেন, কে কুক্ষণে আমি এই ছেলে দুটোকে জন্ম দিয়েছিলাম, এরা মানুষ হলো না। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমার ছেলেরা তোমাদের জীবন নষ্ট করে দিল। মা, আপনি একটু শান্ত হন, আসুন এখানে একটু শুয়ে পড়ুন। এভাবেই সেই রাত কাটে। পরের দিন সকালে তারা হাটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় গ্রামের মাধববাবু নামে এক ভদ্রলোক সেখানে আসে এবং বলে, সুরভিদি, বাড়িতে আছো? একটা খারাপ খবর আছে। আপনার 2 ছেলেই মারা গিয়েছে। কাল রাত্রে মদের দোকানে মদ খেয়েছিল, আর মদের বিষক্রিয়ার কারণে ওখানে অনেকজনই মারা গিয়েছে। এই খবর পেয়ে 3 বউ শাশুড়ি মিলে খুব কান্নাকাটি শুরু করে। এরপর দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। একদিন মাঝরাতে হঠাৎ তাদের বাড়ির দরজায় টোকা পড়ে। শব্দ শুনে তারা দরজা খোলে এবং দেখে বাড়িওয়ালা অধীরবাবু একজন ভদ্রলোককে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন। তাদেরকে দেখে সুরভি দেবী বলেন, আরে দাদা, আপনি? কি ব্যাপার, এত রাতে ডাকাডাকি করছেন যে? আরে আপনাদের আমি এমনি এমনি ডাকাডাকি করছি না, কাজের কথাই বলতে এসেছি। তোমরা এক্ষুনি বাড়ি খালি করে দাও। ওরা আমার নতুন ভাড়াটিয়া, বিদেশ থেকে এসেছে, এই বাড়িতেই থাকবে। সে কি? এটা কি করে হয়? আমি বুড়ো মানুষ, এই রাতে দুটো বৌমা বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব বলুন তো? কোথায় যাব আমি কি করে জানবো? তোমাদের 8 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত ভাড়া দাওনি। এখানে তোমাদের আমি 1 মুহূর্ত থাকতে দিতে পারবো না। সুরভি দেবী এবং তার বৌমারা অনেক মিনতি করে, কিন্তু অধীরবাবু কোনো কথা শুনতে রাজি হন না। শেষমেশ সুরভি দেবী তার 2 বৌমা এবং নাতি নাতনিদেরকে নিয়ে বেরিয়ে পড়েন। একই শীতের সময়, তার উপরে রাতের বেলা ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা একটি বড় পাইপের সামনে এসে দাঁড়ায় এবং সুরভি দেবী বলেন, বৌমা, আজকে রাতটা এই পাইপটার মধ্যে কোনো রকম করে কাটিয়ে নাও, কাল সকালে যা হবার দেখা যাবে। এরপর তারা সকলেই পাইপের মধ্যে ঢুকে যায়। এমন সময় হঠাৎ অনুর পেটের ব্যথা শুরু হয় এবং সে ব্যথায় কষ্ট পেয়ে বলে, ওহ মা গো, ও ব্যথা করছে। অনুর পেটে এত ব্যথা করছে কেন মা? ওর বাচ্চা হতে তো এখনো 1 মাস বাকি আছে। এত ঠান্ডার কারণে হয়তো বৌমার পেটে ব্যথা করছে। একটু সহ্য করো মা, সকালে ঠান্ডা কমে যাবে, তখন তোমার ব্যথাও কমে আসবে। এভাবেই দেখতে দেখতে সকাল হয় এবং অনুর ব্যথা অনেকটা কমে আসে। সকাল হলে রিনা বলে, মা, এই শীতে তো আমাদেরকে কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। এভাবে পথে ঘাটে ঘুরলে আমরা ঠান্ডায় মারা যাব। হ্যাঁ মা, বাড়ি না থাকলে পথে পথে কতদিনই বা আমরা এভাবে ঘুরবো। কিন্তু আমাদের কাছে তো এই মুহূর্তে বাড়ি কেনা বা তৈরি করার মতো টাকা নেই। আচ্ছা মা, একটা কাজ করলে হয় না? আমরা তো কাঠের কাজ মোটামুটি জানি। জঙ্গল থেকে কাঠ কেটে এনে সেই কাঠগুলো জুড়ে জুড়ে আমরা যদি একটা বাড়ি তৈরি করি তাহলে কেমন হবে? বৌমা, কাঠের খেলনা তৈরি আর কাঠের বাড়ি তৈরি কি এক?
কাঠের বাড়ি তৈরি করতে গেলে অনেক পরিশ্রম লাগবে, মজুর লাগবে। বিনা মজুরে এত পরিশ্রম করবে কে বলো? কেন মা, আমরাই করব। দেখাই যাক না আমরা পারি কিনা, চেষ্টা করতে তার ক্ষতি নেই। অনুর কথা শুনে সুরভি দেবী এবং রিনা তার সঙ্গে মত দেয়। তারা সবাই জানতো কাঠের বাড়ি তৈরি করা খুব একটা সহজ ব্যাপার নয়, কিন্তু তারা মনোবল হারায়নি। জঙ্গলের ধারে একটি জায়গা দেখে তারা সেখানে বাড়ি তৈরি করার জন্য মনস্থির করে। অনু এবং রিনা জঙ্গল থেকে কাঠ কেটে আনার কাজ করে। অন্যদিকে সুরভি দেবী তার নাতি নাতনিদেরকে নিয়ে মাটি খুঁড়ে ভিত তৈরি করতে থাকেন। এরপর কাঠের উপরে কাঠ জোড়া দিয়ে দরজা জানালা সব বানানো হয়। এমনই একদিন হঠাৎ অনুর পেট ব্যথা শুরু হয়। মা গো, খুব পেটে লাগছে, খুব কষ্ট হচ্ছে। অনু, তুমি একটু আরাম করো, এত পরিশ্রম তোমার সাজে না। এই অবস্থায় তোমার আরাম করা উচিত। আরাম করলে কি করে হবে দিদি? যেখানে তুমি, মা, বাচ্চারা সবাই পরিশ্রম করছো, সেখানে আমি আরাম করব কি করে বলো তো? এটা আরাম করার তো সময় নয়। অনুর কথা শুনে সুরভি দেবী এবং রিনার চোখে জল চলে আসে। তারা দিনের বেলা জঙ্গল থেকে ফলমূল জোগাড় করে এনে খেত। রাত্রে বুনো ওল, রাঙা আলু, মেটে আলু এসব সিদ্ধ করে খেত। এভাবেই কষ্টসৃষ্টে তারা পরিশ্রম করতে থাকে এবং দেখতে দেখতে 20 দিনের মাথায় 3 কামরাওয়ালা সুন্দর একটি বাড়ি তৈরি করে। বাড়ি তৈরির পর অনু বলে, দেখলেন তো মা, আমরা শেষমেশ করে দেখালাম। মনের ইচ্ছায় সাহস থাকলে কোনো কাজই অসম্ভব নয়। তুমি ঠিকই বলেছো বৌমা, আজ তুমি প্রমাণ করে দেখালে মানুষের কাছে অসম্ভব বলে কোনো কিছু কাজই নেই। থাকার ব্যবস্থা তো হয়ে গেল, এবার আমরা সবাই মিলে আমাদের পুরানো কাঠের সরঞ্জাম ও খেলনা তৈরির ব্যবসায় ফিরে যাব। মা, এবারে আর ছোটখাটো খেলনা নয়, এবার থেকে আমরা কাঠের ফার্নিচারও বানাবো, ওতে লাভ অনেক বেশি হবে। অনুর কথা মতো 3 বউ শাশুড়ি মিলে কাঠের চেয়ার, টেবিল, খাট, আলমারি ইত্যাদি ফার্নিচার বানাতে শুরু করে। ধীরে ধীরে তাদের তৈরি ফার্নিচার বিক্রি হতে শুরু হয়। এর মধ্যে অনুর একটি সুন্দর ফুটফুটে মেয়ে হয়। এদিকে ব্যবসাও খুব ভালোভাবে দাঁড়িয়ে গিয়েছিল। এরপর 3 বউ শাশুড়ি মিলে পরিশ্রম করে তাদের পরিস্থিতি পাল্টে ফেলে। যারা তাদের কাছে ফার্নিচার কিনতে আসতো, তারা তাদের কাঠের তৈরি বাড়ির ছবি তুলে ফেসবুকে আপলোড করতে থাকে। একদিন এক হোটেল ব্যবসায়ী তাদের বাড়িতে আসে এবং বলে, আরে দিদি, আপনার তো কাঠের বাড়ি খুব সুন্দর হয়েছে। এত সুন্দর বাড়ি তো আমি আগে কখনো দেখিনি। এই বাড়ি কে তৈরি করে দিয়েছে? আর্কিটেক্টের নম্বরটা আমাকে দেবেন? আসলে এই বাড়িটা আমাদের নিজেদের, আমরা 3 জনে মিলে বানিয়েছি। আমাদের ছেলেমেয়েরাও আমাদের সাহায্য করেছে। তাই নাকি? আমি একজন হোটেল ব্যবসায়ী। জঙ্গলের ওই প্রান্তে আমি একটা বড় রিসর্ট করবো ভাবছি। আপনারা যদি ওখানে আমাকে 12টা বাড়ি তৈরি করে দেন তাহলে খুব ভালো হয়। 12টা বাড়ি তৈরি করতে হবে? তা তো অনেক দিন সময় লাগবে, তাছাড়া অনেক সরঞ্জাম, কাঠ এসবও লাগবে। ওইসবের চিন্তা আপনাদের করতে হবে না, আমি সবকিছুই জানি। আর প্রতিটা বাড়ির পিছনে যা পরিশ্রম লাগে আমি সবই আপনাদের দিয়ে দেব। আপনি শুধু এই ডিজাইনের বাড়ি তৈরি করে দিন। ব্যবসায়ীর কথা শুনে সবাই খুব খুশি হয়। তারপর থেকে তারা সেই প্লটে বাড়ি তৈরি করতে শুরু করে। এর ফলে তারা প্রচুর টাকা ইনকাম করে। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তখন দুপুর 2টোর সময় ছিল এবং সে বছর অত্যাধিক গরম পড়ার কারণে রোদ্দুরের তাপে কেউ বাইরেই বের হচ্ছিল না। যারা বের হচ্ছিল তারা গরমের হাত থেকে বাঁচতে ছাতা কিংবা মুখ ঢেকেই বের হচ্ছিল। এমনই সময় পারমিতা দেবী তার বাড়িতেই ছিল এবং তখন সে মনে মনে ভাবে, ওহ বাবা রে বাবা, আজ কি গরমটাই না পড়েছে। আজ আবার টিভিতে বললো নাকি 35 ডিগ্রির উপরে উঠে যাবে। তা এখন কি হবে কি জানি। এখন তো দেখছি পাকার হাওয়াও ঠিকমতো গায়ে লাগছে না। পারমিতা দেবী তার বাড়িতে স্বামী শ্যামলবাবু ও এক মেয়ে রিঙ্কির সঙ্গেই থাকতো। এরপর পারমিতা দেবী শ্যামলবাবুকে হাঁক দিলে, এই যে রিঙ্কির বাবা, একটু এদিকে শোনো তো। ওহ, কি হলোটা কি? দেখতেই তো পাচ্ছ আমি একটু রেস্ট নিচ্ছি, আর তোমার এখনই আমায় ডাকতে মন গেল? আরে বাবা, একবার এদিকে শোনো না, আর এসে এসিটা অন করে দাও, তারপর তুমি আবার গিয়ে রেস্ট নাও। এখন না বলো না প্লিজ। পারমিতা দেবী এভাবেই বললে শ্যামলবাবু তখন সেখানে আসে ও সে এসে এসিটা চালিয়ে দিয়ে আবারও চলে যায়। ঠিক সেই সময় রিঙ্কি কলেজ থেকে বাড়ি আসে।
যে কিনা গরমের কারণে একেবারেই টায়ার্ড হয়েছিল। এরপর রিঙ্কিকে দেখে পারমিতা দেবী বলে, আয় মা আয়, একটু এসিতে বস আর রেস্ট নে। আমি এখন তোর জন্য বরফ দিয়ে ঠান্ডা লেবু জল বানিয়ে নিয়ে আসছি। না মা, আমার জন্য ঠান্ডা কিছুই নিয়ে আসতে হবে না। তুমি এখন পারলে আমার জন্য গরম চা করে নিয়ে আসো। আর হ্যাঁ, সঙ্গে একটু ঝাল পকোড়া হলে খারাপ হতো না। কি, তুই এই গরমে গরম চা আর ঝাল পকোড়া খাবি নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? তুই ভেবে দেখেছিস তুই কি বলছিস? এখন ঝাল খেলে তোর কি হতে পারে তুই জানিস? আরে মা, এতে ভাবার কি আছে? আমি তো প্রতিদিনই দুপুরবেলা হয় গরম নয় ঝাল খাবার খাই। আর ঝাল বেশি দিয়ে খেলে এমনিও আমার গা গরম হয়ে যায়। সে কি? কিন্তু কেন? এই গরমে আবার কারো ঝাল খাবার খেতে মন যায় নাকি, যেখানে সকলেই এখন ঠান্ডা জাতীয় খাবার খায়? আরে মা, সে তুমি বুঝবে না। এখন শীত হোক কিংবা গরম, আমি গরম খাবার খেতেই বেশি পছন্দ করি। আর তার সঙ্গে যদি ঝাল বেশি হয়, ওহ, তাহলে আর কিছু বলারই নেই। আসলে রিঙ্কি ঠিকই বলছিল, কারণ সে সত্যি সত্যি ঝাল খেতে পছন্দ করত। আর পারমিতা দেবী এটা আগে থেকেই জানতো, তাই সে তখন খুবই রেগে যায় ও সে বলে, হ্যাঁ, এখন তোর ইচ্ছা, তুই ঝাল খাবি কি মিষ্টি খাবি সেটা তোর ব্যাপার। এখন তোকে বলেও কোনো লাভ নেই। যখন সকালে বাথরুমে গিয়ে পেটে আগুন ধরে যাবে তখন ঝাল খাওয়ার মজা বুঝবি। এই বলে পারমিতা দেবী সেখান থেকে চলে যায় ও সে গিয়ে রিঙ্কির জন্য সত্যি সত্যি ঝাল পকোড়া ও গরম চা করে এনে দেয়। এরপর রিঙ্কি সেটাকে আনন্দের সঙ্গেই খেতে থাকে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন রিঙ্কি কলেজে চলে যায় ও সেখানে গিয়ে তার মনোজের সঙ্গে দেখা হয়। আসলে মনোজের সঙ্গে রিঙ্কির বিয়ে ঠিক হয়েছিল, আর তাই মনোজ তাকে বলে, কি গো রিঙ্কি, তুমি আজ কলেজে আসতে এত দেরি করলে যে? আমি কখন থেকে তোমারই অপেক্ষা করছিলাম। কেন, কি জন্য অপেক্ষা করছো সেটা তো আগে বলো। দেখো, এমনিতেও খুব গরম পড়েছে, তাই আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। হ্যাঁ, এই সুযোগ। এখন বরং আমি রিঙ্কিকে নিয়ে একটি রেস্টুরেন্টে যাই আর গিয়ে কিছু দই লস্যি জাতীয় ঠান্ডা খাবার খাওয়াই। তাহলে রিঙ্কিও খুব খুশি হয়ে যাবে আর আমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। এই যে, তোমার কি হয় বলো তো? এখন তোমার সঙ্গে আমি কথা বললে তুমি কম কথা বলো আর চিন্তা ভাবনা করো বেশি। তুমি কি সবসময় এরকম চিন্তা ভাবনা করার পর কথা বলো? না না, আসলে তা নয়। আমি এখন তোমাকে কোন রেস্টুরেন্টে নিয়ে যাব সেটাই ভাবছিলাম। তা চলো আমরা হট বাইট রেস্টুরেন্টে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। ওখানে ঝাল চটপটে স্পাইসি মোমো খেতে আমার খুব ভালো লাগে। আমি এর আগে অনেকবার ওখানে গিয়েছি। রিঙ্কি তখন এক কথাতেই রাজি হয়ে গিয়েছিল, আর তাই মনোজ আর দেরি না করে তাকে নিয়ে হট বাইট রেস্টুরেন্টে পৌঁছে যায়। এরপর সেখানে যাওয়া মাত্রই একটি ওয়েটার রিঙ্কিকে চিনতে পেরে যায় ও সে তখন বলে, বলুন ম্যাডাম, আপনার স্পেশাল মোমো কয় প্লেট দেব? মানে দাদা বাবু ওই একই ডিশ খাবে নাকি? না না, আমি মোমো টোমো খাবো না। আমি ঠান্ডা লস্যি অথবা ফালুদা খাবো। আর এই গরমে তো মানুষ ওগুলোই পছন্দ করে, তাই না? আপনি বরং এখন এক কাজ করুন, আপনি রিঙ্কিও আমার জন্য 2 গ্লাস লস্যি নিয়ে আসুন। দেখো, কে কি পছন্দ করে আমি সেটা জানি না। এখন তোমার ওটা ভালো লাগে যদি, তাই তুমি দই লস্যিই খাও। আর আমার ঝাল চটপটে খাবার ভালো লাগে, তাই আমি মোমো খাবো উইথ রেড চিলি সস। আচ্ছা ঠিক আছে বাবু, তোমার যা ইচ্ছা তুমি তাই খাও। এই যে ওয়েটার, তুমি শুনেছো তো? তাই এখান থেকে যাও। এমনিতেও কে কি খাবে না খাবে সেটা নিয়ে আলোচনা করতে করতে আমাদের অনেকটাই সময় লস হয়ে গেল। মনোজ এভাবে বললে তখন ওয়েটারটি সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর সে তাদের দুজনের জন্য আলাদা আলাদা খাবার নিয়ে আসে ও তারা খাওয়া দাওয়া শেষ করে তাদের নিজের নিজের বাড়ি চলে যায়। এভাবে আরও কয়েকদিন কেটে যায় এবং তাদের পড়াশোনা শেষ হয়ে গেলে একটি ভালো দিন দেখে তাদের বিয়েও কমপ্লিট হয়ে যায়। আর তাই এখন মনোজ রিঙ্কিকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। মনোজ তার বাড়িতে তার মা পুষ্পিতা দেবীর সঙ্গেই থাকতো। বাড়িতে নতুন বৌমাকে দেখে পুষ্পিতা দেবী বলে, আরে বৌমা, এসো এসো। তা আমি তোমাদেরই আসার অপেক্ষা করছিলাম। এই নাও, মিষ্টি মুখ করো। কিন্তু মা, আপনি এখন মিষ্টি নিয়ে আসতে গেলেন কেন? আমি তো যেখানে মিষ্টি পছন্দই করি না, তা নিয়েই যখন এলেন কিছু ঝাল খাবার নিয়ে আসতে পারতেন। ওহ বৌমা, তুমিও না প্রথম দিন এসেই আমায় নিয়ে মজা করছো। তা ভালো, আজ না হয় তুমি আমার পছন্দতেই মিষ্টি খেয়ে নাও, তারপর কাল থেকে তোমার পছন্দই ঝাল খাবার বানাবে। আচ্ছা মা, দিন। আমি এখন আপনার কথাতেই খাচ্ছি, কিন্তু কাল থেকে আপনাকে আমার পছন্দের খাবার খেতে হবে।
এই রে, যা মুশকিল করেছে। মা হয়তো এখন না জেনেই এসব কথা বলছে। এখন যদি জানতে পারে যে রিঙ্কি সবসময় ঝাল খাবারই খেতে পছন্দ করে, তাহলে ভুল করেও হয়তো মা এরকম কথা বলতো না। এই যে, তোমাদের কি অন্য কোনো কথা নেই নাকি, যে প্রথম দিন এসে খাবারের কথা বলছো? এগুলো আলোচনা করার জন্য তো তোমরা আরো অনেক সময় পাবে, তাই না? হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। তা বৌমা, এখন বাড়িতে এসো। পুষ্পিতা দেবী এভাবে বললে তখন রিঙ্কি ঘরের মধ্যে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন রিঙ্কি অনলাইনে তার পছন্দের মোমো অর্ডার করে এবং একটি ডেলিভারি বয় খাবার দিতে তাদের বাড়িতে আসে। তখন রিঙ্কি স্নান করছিল। এরপর পুষ্পিতা দেবী সেখানে গিয়ে বলে, বৌমা, ও বৌমা, তুমি অনলাইন থেকে কিছু অর্ডার করেছিলে নাকি? একটা ডেলিভারি বয় এসে তোমার নাম ধরে ডাকছে। হ্যাঁ মা, আমি অর্ডার করেছিলাম, কিন্তু এখন আমি স্নান করছি। আপনি বরং গিয়ে খাবারটি নিয়ে নেন, ওতে মোমো আছে আর টাকাও পেমেন্ট করা আছে। আচ্ছা, তবে ঠিক আছে, আমি যাচ্ছি। আর তুমি তাড়াতাড়ি বের হও, বুঝেছো? এখন তুমি স্নান করতে ঢুকে আধ ঘন্টা পার করে দিয়েছো। ওহ মা, আপনিও না, এই গরমে স্নান করতে তো একটু সময় লাগে, তাই না? তা আপনি এখন তাড়াতাড়ি যান, না তো ওই ডেলিভারি বয় আবার চলে যাবে। রিঙ্কির কথা শুনে পুষ্পিতা দেবী ডেলিভারি নিতে চলে যায়। এরপর সে গিয়ে রিঙ্কির অর্ডার করা মোমো নিয়ে আসে। এরপর সে মনে মনে ভাবে, বাহ, মোমোর গন্ধ তো বেশ ভালোই বের হচ্ছে। এখন মনে হয় বৌমা এটা আমার জন্যই অর্ডার করেছে। কাল আমায় বললো না যে বৌমার পছন্দের মতোই খাবার খাওয়াবে? কিন্তু এটা আবার কি? এই প্যাকেটে লাল রঙের এটা কি হতে পারে? ও, এটা নিশ্চয়ই টমেটো সস হবে। পুষ্পিতা দেবী তখন হাতে মোমোগুলি নিয়ে এসবই ভাবছিল। ঠিক সেই সময় সেখানে মনোজ আসে ও সে বলে, মা, তুমি এখানে কি করছো? আমায় তাড়াতাড়ি খেতে দাও, আমি এখন অফিসে যাব। হ্যাঁ রে বাবা, দিচ্ছি। তা তুই গিয়ে টেবিলে বস, আমি এখনই খাবার নিয়ে আসছি। এই বলে পুষ্পিতা দেবীর রান্নাঘরের মধ্যে চলে যায় এবং গিয়ে একটি প্লেটে মোমোগুলো সাজিয়ে নিয়ে আসে। ঠিক তখনই সেখানে রিঙ্কি চলে আসে এবং তার পছন্দের মোমো মনোজকে দিয়েছে দেখে তার তখন খুবই রাগ হয়, কিন্তু সে তখন কিছুই বলতে পারে না। এরপর মনোজ টমেটো সস ভেবে রেড চিলি সস দিয়েই মোমো খেতে থাকে ও তখন তার খুব ঝাল লাগে। এরপর সে কাউকে কিছু না বলেই সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। তখন, এই এই মনোজ, তোর কি হলো? যা বাবা, কিছু না বলেই চলে গেল। আমার মনে হয় ওর এখন পটি পেয়েছে। আসলে এগুলো এমার্জেন্সি তো, তাই আর কি। হ্যাঁ, এমার্জেন্সি তো হবেই। আমার খাবারে না বলে হাত দিলে সকলকে এরকম ছুটোছুটি করতে হবে। এ তো তবুও টেলার, কাল সকালে পটি করতে গেলে যখন পেট জ্বলবে তখন পুরো সিনেমা হবে। কি হলো বৌমা, তুমি বসো, আমাদের সঙ্গে মোমো খাও। না মা, আপনি যখন খাওয়ার জন্য নিয়ে এসেছেন তাহলে আজ আপনারাই খান, আমি না হয় পরের বারে খেয়ে নেব। রিঙ্কি এভাবেই বলে তখন সেখান থেকে চলে যায়। এরপর পুষ্পিতা দেবী সেই চিলি সস দিয়ে মোমো খেলে তারও একই অবস্থা হয় ও সে তখন বলে, আহ আহ, বাবা রে, বড্ড ঝাল লেগেছে। আমার তো মনে হচ্ছে ওই লোকটা টমেটো সসের জায়গায় ভুল করে চিলি সস দিয়ে গেছে। কিন্তু এখন ভুল তো আমারই, তাই বৌমাকে কিছু বললে হবে না, তাহলে ও মনে মনে হাসবে। এই মনে করে পুষ্পিতা দেবী সেদিন রিঙ্কিকে কিছুই বলে না। এভাবে আরও কয়েকদিন চলতে থাকে। পুষ্পিতা দেবী রিঙ্কির ঝাল খাওয়ার ব্যাপারে কিছুই জানতো না, আর সে খেলেও একাই লুকিয়ে লুকিয়ে খেত। এমনই একদিন রিঙ্কি বাড়িতেই ছিল। তখন রান্নাঘর থেকে পুষ্পিতা দেবী তাকে হাঁক দেয় ও সে বলে, ও বৌমা, একটু এদিকে এসে দেখো তো তরকারিতে ঝাল ঠিকঠাক আছে কি না। আসলে এখন লঙ্কার গুঁড়োই ভেজাল, তাই কম দিলে ঠিকঠাক ঝাল হয় না, আর বেশি দিলে মনোজ রাগারাগি করে। হ্যাঁ, তাহলে আপনিই খেয়ে দেখুন, এখন আপনি খেলেও তো হবে, তাই না? হ্যাঁ বৌমা, সে তো হবে, কিন্তু আমি এখন দইয়ের শরবত খাচ্ছি। বুঝতেই তো পারছো খুব গরম পড়েছে, আর মিষ্টির সঙ্গে ঝাল খাওয়া একেবারেই উচিত নয়। ও আচ্ছা মা, তাহলে আপনি সরুন, আমি দেখে নিচ্ছি। এই বলে রিঙ্কি তখন রান্না করতে থাকে ও সে তরকারি খেয়ে দেখলে তার ঝাল কম বলেই মনে হয়। এরপর সে তার পছন্দ মতোই তাতে ঝাল দিতে থাকে এবং রান্নাবান্না কমপ্লিট করে সে সকলকে খেতে দেয়। তখন, আরে বাহ বৌমা, তুমি তো খুব ভালো রান্না করেছো। তরকারির রং যা হয়েছে দেখলেই খেতে মন যাবে। তেল চপচপে, একেবারে লাল সিঁদুরের মতো।
হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। রিঙ্কি যে এত ভালো রান্না করতে পারে সেটা আজ আমি এই প্রথম জানলাম। তা দাও, আমায় বেশি করে দাও। মনোজের কথা শুনে তখন রিঙ্কি তাদেরকে খেতে দেয়। এরপর খাবার খেতে না খেতেই মনোজের মুখ চুপ হয়ে যায়, তার গা থেকে ঘাম ঝরতে থাকে। যেটা দেখে পুষ্পিতা দেবী তখন বলে, এই কি হলো, তুই চুপ হয়ে গেলি? ও আচ্ছা, বুঝেছি, এখন তুই কিছু বলবি না তাই তো? আমাকেও তাহলে খেয়ে দেখতে হয়। এই বলে পুষ্পিতা দেবীও তখন খাবারটি খায়। এরপর সে আর থাকতে না পেরে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা তখন সমস্ত ঘটনায় বুঝতে পেরে যায় ও রিঙ্কির অত্যাধিক ঝাল খাওয়ার বদভ্যাসের জন্য তাকে রাগারাগি করতে থাকে। যেটা শুনে তখন রিঙ্কিও তার ভুল বুঝতে পারে ও সে সেদিনের পর থেকে কম ঝাল খাওয়ার কথাই জানায় এবং সে এখন কিছু রান্না বান্না করলে তাদের মতো করেই রান্না করত, যার ফলে তাদের আর কোনোই সমস্যা থাকে না। এরপর থেকে তারা সকলেই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।